হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাডভান্স বাই টিউটোরিয়াল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি গৌতম দাস তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 10 লাইফ সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, পার্ট নাম্বার 2, উদ্ভিদের চলন ও তার প্রকারভেদ। ঠিক আছে, তাহলে এইটা আলোচনা করার আগে এই চ্যাপ্টারের অন্তর্গত যেসব বিষয়গুলো তোমাদের পড়তে হবে সেই টপিকগুলো তোমরা এক নজরে একটু দেখে নাও। চলো এবার তাহলে শুরু করা যাক উদ্ভিদের চলন ও তার প্রকারভেদ। আচ্ছা, আমাদের এই টপিকের মধ্যে কি কি জিনিস পড়তে হবে? সংজ্ঞা, মানে চলনের সংজ্ঞা, চলনের উদ্দেশ্য, উদ্ভিদের চলন কত প্রকারের কি কি অর্থাৎ প্রকারভেদ, আর উদ্ভিদের চলনের যে প্রত্যেকটা প্রকারভেদ এই প্রতিটি প্রকারের উদাহরণ সহ ব্যাখ্যা। এই জিনিসটা করবো আমরা। এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের এই টপিকের পাঠ্য বিষয়। তো যাই হোক, আমি প্রথমে এই চলনের ক্ষেত্রে একটা চলনের সঙ্গে একটা প্রাসঙ্গিক কথা হচ্ছে গমন। আর এই যদিও এইটা তোমাদের চ্যাপ্টারের একদম লাস্টে পড়াবো প্রাণীদের গমন, কারণ হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে গমন খুব কম হয়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ অর্থাৎ এককোষী উদ্ভিদ বা নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে গমন হয়, কিন্তু সাধারণত উদ্ভিদের ক্ষেত্রে গমন হয় না, চলন হয় বলেই আমরা কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে চলনটা একটু গুরুত্ব দিয়ে পড়বো, গমনটা পড়বো না। গমনটা প্রাণীদের ক্ষেত্রে পড়বো এই চ্যাপ্টারের একদম লাস্ট পার্টে। যাই হোক, আমরা আসছি যে এই চলন এবং গমন বোঝানোর জন্য একটা ভালো উদাহরণ দিচ্ছি, তোমরা ভালো বুঝতে পারবে। ধরো তোমরা পড়তে বসছো, আর তুমি টেবিলে পড়তে বসছো, সেই টেবিলের পাশে একটা মোবাইল আছে, তোমার মায়ের মোবাইলটা আছে, আর টেবিল থেকে অনেকটা দূরে তোমাদের ল্যান্ড ফোন আছে। হঠাৎ করে তোমার মোবাইলে ফোন এলো, তা তুমি কি করবে? এখান থেকে ফোনটা নিয়ে এরকম ভাবে হ্যালো বলবে। তাহলে এই যে তুমি যে তোমার যে হাতটা এরকম ঝুঁকে গিয়ে এরকম ভাবে নিলে, এখানে কিন্তু তুমি টেবিলে বসেই চেয়ারে বসেই কিন্তু পড়ছো, তার সঙ্গে সঙ্গে ওটা করলে সেখানে তোমার সামগ্রিক স্থান বা তোমার স্থানের কোনো পরিবর্তন হলো না, তুমি স্থির থেকেই ওই কাজটা করলে, তোমার অঙ্গ বা দেহপাশ সঞ্চালিত হলো। তাহলে এইটাকে আমরা বলবো চলন। তাহলে এখানে কি হলো? সামগ্রিক স্থানের পরিবর্তন হলো না, মানে এইটা হলো না। আর তোমার যদি ল্যান্ড ফোনে ফোন আসে তাহলে তুমি কি করবে? তুমি চেয়ার থেকে উঠে গিয়ে হাত পা নাড়াতে নাড়াতে ওখানে যাবে, গিয়ে ফোনে কথা বলবে। তাহলে কি হলো? এখানে তোমার কিন্তু এই গমনের ক্ষেত্রে এই সেকেন্ড উদাহরণটাতে বলবো গমন। তাহলে এখানে কিন্তু তোমার সামগ্রিক স্থানের পরিবর্তন হলো। ঠিক আছে? আর এই যে তুমি যখন পরিবর্তন হচ্ছে তখন তুমি হাত পা নাড়াতে নাড়াতেই যাচ্ছ, তার মানে তোমার কিন্তু অঙ্গ সঞ্চালনও হচ্ছে। তাহলে সেকেন্ড টাইমে তোমার চলনও হলো, গমনও হলো, কিন্তু ফার্স্ট উদাহরণে তোমার কিন্তু গমন হয়নি, শুধু চলন হয়েছে। এবার চলে এসো সংজ্ঞায় আসি। এবার আমি দেখো টিপস নাম্বার 1, সংজ্ঞাটাকে সবাই মুখস্থ করে পড়ে, আমি কিন্তু মুখস্থ করব না, আমি কতগুলো টিপস দেবো, এই টিপস দিলেই তুমি বুঝতে পারবে। ধরো আমাকে এই চলন এবং গমনের সংজ্ঞার জন্য আমাদের এই 3টে জিনিস মনে রাখতে হবে। কি কি না? দেহের সামগ্রিক স্থান পরিবর্তন। দেহের সামগ্রিক স্থান পরিবর্তন মানে ধরো এই একটা জায়গা, এটা একটা প্ল্যাটফর্ম, ধরে নাও একটা স্থান। তাহলে এখানে একটা জীব আছে, এই জীবটা এইখানটায় থেকেই এইরকম করছে, ঠিক যেরকম ভাবে তুমি ফোনটা নিয়েছিলে। তাহলে এখানে কিন্তু তার স্থান পরিবর্তন হলো কি? সামগ্রিক স্থানের সমগ্র দেহের পরিবর্তন হলো কি? হলো না। তাহলে এটা হচ্ছে স্থান পরিবর্তন, সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে না। কিন্তু এই জীবটা যদি এখান থেকে এইখানে যায় তাহলে তার সমগ্র দেহটাকে নিয়েই গেল, অর্থাৎ তার সামগ্রিক স্থান পরিবর্তন হলো। পরিষ্কার? তাহলে সামগ্রিক স্থান পরিবর্তন মানে বোঝা গেল। নেক্সট যেটা আসছি, বাহ্যিক এবং আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাব। এখন উদ্দীপক কি জিনিস আমরা জানি। এই যে আমরা প্রথমেই বললাম চলন এবং গমন অ্যাকচুয়ালি কি? চলন এবং গমন হলো সাড়া প্রদানের একটা প্রক্রিয়া। এখন সাড়া প্রদান কেন করে? উদ্দীপকের প্রভাবে করে। পরিষ্কার? তার মানে চলন গমন কিন্তু একটা প্রক্রিয়া, এবং এখানেও কিন্তু উদ্দীপকের প্রভাবে হয়। বাহ্যিক উদ্দীপক, আলো, তাপমাত্রা,
কোনো রাসায়নিক পদার্থ, এগুলো হচ্ছে বাহ্যিক উদ্দীপক। আভ্যন্তরীণ উদ্দীপক কি? যেরকম উদ্ভিদের যে বিভিন্ন হরমোন, পরে তোমরা পড়বে, এই উদ্ভিদের হরমোন সেটা হচ্ছে দেহের ভেতরে বা আভ্যন্তরীণ প্রভাব। তাহলে এটা বোঝা গেল যে উদ্দীপকের প্রভাবেই কিন্তু এই প্রক্রিয়াটা হয়। নেক্সট, অঙ্গ সঞ্চালন মানে হচ্ছে দেহের কোনো অঙ্গ বিশেষ সঞ্চালন করা বা নাড়ানো। দেহের কোনো অঙ্গ বিশেষ যদি নাড়ায়, সামগ্রিক স্থানের পরিবর্তন হোক চাই না হোক, কিন্তু যদি অঙ্গ বিশেষ নাড়ায় বা অংশ বিশেষ নাড়ায়, তাহলেই সেটাকে আমরা বলবো অঙ্গ সঞ্চালন। এবার আসি সংখ্যা। দেখো চলনের সংখ্যা তাহলে কি বলবো? চলনে সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, উদ্দীপকের প্রভাব আছে। অঙ্গ সঞ্চালন, আমি এখান থেকে যখন এখান একটা জায়গায় যখন তুমি ল্যান্ডফোনেরটাই এসেছিলে, তখন তো হাত পা নাড়াতে নাড়াতে গেছিলে, তাহলে নিশ্চয়ই অঙ্গ সঞ্চালন হয়েছিল। তাহলে এখানেও রাইট, এখানেও রাইট, এখানে কাটা। আর গমনের ক্ষেত্রে কি? সামগ্রিক স্থান পরিবর্তন হয়, এই যে এখান থেকে এখানে গেছিল, পরিবর্তন হয়, রাইট। উদ্দীপকের প্রভাব ছিল, হ্যাঁ ছিল, রাইট। অঙ্গ সঞ্চালন হয়েছিল, হ্যাঁ হয়েছিল, রাইট। তাহলে ঘটনাটা বোঝা গেল। এই চলন এবং গমনের এইটুকু বিষয়, এই বিষয়টা মনে রাখলে এখান থেকে তুমি সংজ্ঞা পারবে, পার্থক্য পারবে, বেশি পড়তে হবে না, জিনিসটা বুঝে নিলেই হয়ে যাবে। যাই হোক, এসো। তার মানে আমরা চলনের সংজ্ঞায় বলতে পারি যে প্রক্রিয়া উদ্ভিদ তার দেহের সামগ্রিক স্থান পরিবর্তন না করে বাহ্যিক বা আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে দেহের কোনো অঙ্গ বা অংশ সঞ্চালিত করে, সেই প্রক্রিয়াটাকে বলবো চলন। একদম সোজা ব্যাপার। এবার আসি গমনের সংজ্ঞা। যে প্রক্রিয়ায় জীব বাহ্যিক বা আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে অঙ্গ সঞ্চালনের মাধ্যমে দেহের সামগ্রিক স্থান পরিবর্তন করে, সেই প্রক্রিয়াকে বলবো গমন। একদম সোজা। এবার এইটা হয়ে গেলে দুটোর সংজ্ঞা। পার্থক্য আসে, দেখো 2 নম্বরের দুটো পয়েন্ট কিন্তু এমনিতেই হয়ে যাবে। যেরকম চলনে সামগ্রিক স্থান পরিবর্তন হয় না জীবদেহের, গমনে জীবদেহের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। একটা পার্থক্য গেল। দেখো চলন হলে যে গমন হবে তার কোনো মানে নেই, কিন্তু গমন হলে চলন হবে। তাহলে 2 নম্বর পয়েন্ট পরিষ্কার। তাহলে আমরা যেটুকু জানতে পারলাম যে সংজ্ঞা এবং চলন গমনের মধ্যে পার্থক্য আমরা পেলাম। এবার যেটা আসবো, যে এই যে চলন গমন প্রক্রিয়াটা করছে কোনো কিছুর প্রভাবে, তার তো একটা উদ্দেশ্য থাকবে। তাহলে উদ্ভিদ বা প্রাণীর বা জীবদেহের এই চলন এবং গমনের উদ্দেশ্যগুলো কি কি? দেখো আমি উদ্দেশ্যগুলো একটু বোঝাচ্ছি। দেখো প্রথমে আসছি, দেখো উদ্দেশ্যটা বলার জন্য এখানে একটা টিপস আছে। দেখো শুধু এইটুকু মনে রাখতে হবে, অ আ জ খা। আর এইগুলো হচ্ছে এইখানকার লাস্ট প্রথম অক্ষরগুলো। অ মানে, আর এইগুলো করতে হবে কিন্তু নিচের দিক থেকে, মানে 4 নাম্বার পয়েন্ট থেকে। তার মানে এইটা হবে 1 নাম্বার পয়েন্ট। তাহলে 1 হবে খাদ্য, খাদ্য অন্বেষণ। 2 নাম্বার জ মানে হচ্ছে জনন। 3 নাম্বার আ মানে হচ্ছে আত্মরক্ষা। 4 নাম্বার অ মানে হচ্ছে অনুকূল পরিবেশের সন্ধান। তাহলে এইগুলো পয়েন্ট আমি একটু ছোট্ট করে বলে দিই। অ আ জ খা মনে রাখতে অসুবিধা হবে না, আরামসে বলতে পারবে যে প্রথমে এইটা খাদ্য, তার মানে খাদ্য সন্ধানে। অর্থাৎ উদ্ভিদ তো আর অন্যের খাবার খায় না, উদ্ভিদ নিজের দেহে খাদ্য তৈরি করে। কিন্তু খাদ্য তৈরির জন্য যেসব জিনিসগুলি দরকার সেগুলো তো তাকে সংগ্রহ করতে হয়, ঠিক আছে? সেগুলো তো তাকে সংগ্রহ করতে হয়। তাহলে সেগুলি সংগ্রহের জন্য উদ্ভিদ যে সঞ্চালন করে, অঙ্গ সঞ্চালন করে, সেটাকে আমরা বলবো খাদ্য। খাদ্য তৈরির প্রয়োজনীয় উপাদান সংগ্রহের জন্য। যেরকম ধরো তোমার মাটির এইটা ধরো মূল, উদ্ভিদের মূল অংশ। ধরো এই জায়গায় জলের খুব কম, মরুভূমি অঞ্চলে উপরে জল কম আছে, নিচের দিকে চল, তাহলে এখান থেকে মূলটা বৃদ্ধি পেয়ে আরো নিচের দিকে যাবে। তাহলে এইখানে মূলের তো চলন হচ্ছে। তাহলে এইটা চলন হচ্ছে কেন না, খাদ্য তৈরির জন্য জলটাকে সংগ্রহ করবে বলে। তাহলে বুঝতে পেরেছো এইটা। নেক্সট যেটা আসছে জনন বা বংশবৃদ্ধির জন্য। উদ্ভিদও তো চায়, উদ্ভিদ জীব, তার মানে উদ্ভিদও চায় যে সংখ্যা বৃদ্ধি ঘটাতে। তাহলে সংখ্যা বৃদ্ধির জন্য কি করতে হবে?
জনন প্রক্রিয়া সংগঠিত করতে হবে, এবং জনন প্রক্রিয়ার জন্য ধরো রেণু বিস্তার করতে হবে বা গ্যামেট সঞ্চালন করতে হবে। তাহলে এই যে রেণু বা গ্যামেট, এগুলো পরে তোমরা জানবে। রেণু বা গ্যামেট, ধরে নাও এটা একটা রেণুস্থলী, এটা ধরে নাও এটা একটা থলি যার মধ্যে রেণু আছে। তাহলে এই রেণুটাকে ছড়াতে হবে। তাহলে এই রেণুটাকে ছড়াতে গেলে এইটাকে ফাটাতে হবে, বা এর মধ্যে বীজ আছে অনেক। তাহলে দোপাটি ফুলের খেয়াল করে দেখো, তাহলে দোপাটি ফুলের এইটাকে ফাটাতে হবে। এই যে ফাটাচ্ছে, এই জিনিসটা হচ্ছে, তার মানে অঙ্গ সঞ্চালন হচ্ছে। তাহলে জননের জন্য অঙ্গ সঞ্চালন। আত্মরক্ষার জন্য ধরো কোনো একটা উদ্ভিদ আছে, এখানে একটা উদ্ভিদ, ধরে নাও এর ওপর কোনো একটা কিছু চাপা পড়ে গেল, তাহলে উদ্ভিদটা এইরকম ভাবে সাইড দিয়ে বৃদ্ধি পাবে। তাহলে এইটা কি কারণে করছে? আত্মরক্ষার জন্য। পরিষ্কার? তাহলে আত্মরক্ষার জন্য চলন করতে পারে। আর একটা হতে পারে যে অনুকূল পরিবেশ সন্ধানের জন্য। ধরো এমন জায়গায় উদ্ভিদটা আছে যেখানে ভালো আলো পাচ্ছে না, অন্য জায়গা দিয়ে আরো ভালো আলো পাচ্ছে, তাহলে উদ্ভিদের ডালটা এরকম সোজা না হয়ে আলোর দিকে এরকম বেঁকে যাবে। তাহলে এই যে বেঁকে গেল ডালটা, তাহলে অনুকূল পরিবেশের সন্ধানে এটা বাঁকলো। তাহলে এইখানে গেল হচ্ছে চারটে উদ্দেশ্য। আশা করি এইটুকু জিনিস মনে রাখলে তোমরা মোটামুটি উদ্দেশ্যটা বলতে পারবে। এবার আমি আসছি, সংজ্ঞা হলো, উদ্দেশ্য হলো, এবার আসছি প্রকারভেদ। এবার বলছি যে উদ্ভিদের চলনের প্রকারভেদ বুঝতে গেলে আমি বোর্ডে বোঝাবো না, আমি একটা পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমি কম্পিউটারে বোঝাচ্ছি। চলো আমার কম্পিউটার। উদ্ভিদের চলনের প্রকারভেদে আসার আগে একটা টিপস দিচ্ছি, এটা একটু ভালো মতো মনে রাখবে। সামগ্রিক চলন মানে হচ্ছে সামগ্রিক মানে সমগ্র, মানে হচ্ছে সমগ্র দেহের চলন, মানে অনেকটা গমনের মতো। এবার আসছি স্বতঃস্ফূর্ত চলন। স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে ভেতর থেকে যেটা আসে। তার মানে নিশ্চয়ই স্বতঃস্ফূর্ত চলন বলতে আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে চলন। এবার আসছে আবিষ্ট চলন। আবিষ্ট মানে আবেশিত হয়ে, আবেশিত হয় তো বাইরে থেকে, তার মানে নিশ্চয়ই উদ্দীপকগুলো বাইরের। তাহলে আবিষ্ট চলন মানে বাহ্যিক উদ্দীপকের প্রভাবে চলন। বৃদ্ধিজ চলন আর প্রকরণ চলন আমি পরে আসব। এবার কিছু টার্মে আসছি। ফটো মানে আলো, থার্মো মানে তাপমাত্রা, কেমো মানে রাসায়নিক পদার্থ, জিও মানে অভিকর্ষ বল, হাইড্রো মানে জল, আর সিজমো মানে স্পর্শ। এগুলি সবই উদ্দীপক। আচ্ছা, এবার এসো উদ্ভিদের চলনের প্রকারভেদ। এখানে দেখো কতগুলো ব্লু মার্কিং করা আছে, এগুলোই তোমাদের সিলেবাসে আছে। আর হলুদ মার্কিং যেগুলো, সেগুলো হচ্ছে ওই ধরনের চলনগুলো মেনলি কিসের উপর ভিত্তি করে, কোন উদ্দীপকের উপর ভিত্তি করে কিভাবে চলনটা হচ্ছে সেটা দুই এক কথায় লেখা আছে। আর দেখো নিচে আর মাঝে কিছু পিঙ্ক কালার আছে, সেইগুলোও কিন্তু তোমাদের সিলেবাসে আছে। এবার এসো উদ্ভিদের চলনকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। দেখো সামগ্রিক চলন আর বক্র চলন। সামগ্রিক চলন দেখো মানে হচ্ছে দেহের সামগ্রিক স্থানের পরিবর্তন, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, অনেকটা গমনের মতো। এটা আবার দুভাগে ভাগ করা যায়। স্বতঃস্ফূর্ত চলন অর্থাৎ আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে, কিছুক্ষণ আগে বললাম। এবার আবিষ্ট চলন বা ট্যাকটিক চলন, এটা হচ্ছে বাহ্যিক উদ্দীপকের প্রভাবে। এইবার জানি এর মধ্যে কেবলমাত্র ফটোট্যাকটিকটা আছে, বাকিগুলো নেই। এবার আসছি বক্রচলন। এখানে কিন্তু উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। উদ্ভিদের দেহের কোনো অংশ বা অঙ্গের যখন সঞ্চালন ঘটে, তখন সেটাকে আমরা বক্রচলন বলবো। এটা আবার দু রকমের হয়। দেখো স্বতঃস্ফূর্ত চলন, আবিষ্ট চলন। স্বতঃস্ফূর্ত চলন মানে আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে, এটা দু রকম। বৃদ্ধিজ চলন, প্রকরণ চলন পরে আসছি। আবিষ্ট চলন আবার মানে বাহ্যিক উদ্দীপনার প্রভাবে। এবার সেটা আবার দু রকমের। দেখো এখানে ট্রপিক চলন, নিচে দেখো ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন। ট্রপিক চলনে দেখো কি লেখা আছে, উদ্দীপকের গতিপথ অনুসারে, মাইন্ড দ্যাট গতিপথ। আর ন্যাস্টিক চলনে দেখো উদ্দীপকের তীব্রতা অনুসারে, তীব্রতা। তাহলে উদ্দীপকের গতিপথে কি আর তীব্রতা কি সেটা পরে আসছে। আর নিচে কিছু উদ্দীপক আছে, সেগুলো চলো বোর্ডে চলো, আস্তে আস্তে সব বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম যে উদ্ভিদের চলনকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সামগ্রিক চলন আর বক্র চলন। এবার এই যে সামগ্রিক চলন মানে কি, বহিস্থ বা অন্তস্থ বা আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তনকে বলা হয় সামগ্রিক চলন। তাহলে সামগ্রিক চলন মানে সামগ্রিক স্থান পরিবর্তন হওয়া মানেই এক ধরনের গমন।
তাহলে এটাকে কিন্তু আমরা এক ধরনের গমন বলতে পারি। কিন্তু কেন আমরা গমন না বলে সামগ্রিক চলন বলছি? আমরা জানি যে 95 to 99% উদ্ভিদের ক্ষেত্রে গমন হয় না। যেহেতু এত খুব নগণ্য দের ক্ষেত্রে গমন হয়, সেই জন্য আমরা উদ্ভিদের গমনটাকেও চলনের মধ্যে ইনক্লুড করে নিয়ে সামগ্রিক চলন বলছি। এবার সামগ্রিক চলন আমরা জানি দুই রকমের, একটা স্বতঃস্ফূর্ত চলন অর্থাৎ আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে, সেটা সিলেবাসে নেই। এবার আসছি আমি যে সামগ্রিক আবিষ্ট চলন। এবার আবিষ্ট সামগ্রিক চলনের আর একটা নাম হচ্ছে ট্যাকটিক চলন। তাহলে ট্যাকটিক চলন মানেই হচ্ছে আমরা বলতে পারি যে এটা বহিস্থ উদ্দীপকের প্রভাবে। তাহলে সংজ্ঞাটা যদি আমরা দেখি তাহলে দেখব বহিস্থ উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের সামগ্রিক স্থান পরিবর্তনকে বলা হয় ট্যাকটিক চলন। ঠিক আছে, তার মানে এখানে পরিষ্কার ট্যাকটিক চলনের সংজ্ঞাটা দেওয়া আছে। এবার আমরা দেখো ট্যাকটিক চলন আবার অনেক রকমের হয়। উদ্দীপক যদি বিভিন্ন রকমের হয়, আমরা কিছুক্ষণ আগে পড়েছি ফটো মানে আলো, ঠিক আছে, তারপর রিও মানে জলস্রোত, তারপর থার্মো মানে হচ্ছে তাপ। এখন দেখো যদি ফটোট্যাকটিক মানে হচ্ছে তুমি দেখো এইখানে বহিস্থ উদ্দীপকের জায়গাটায় মুছে দাও, মুছে দিয়ে এখানে লিখে দাও আলোর প্রভাবে, আলো। এবার এই উদ্দীপকের জায়গাটায় এই রকম করে দিয়ে ব্র্যাকেট করে দেবে, মানে আলোটা যে উদ্দীপক সেটা বুঝিয়ে দিচ্ছে। তাহলে আলোর প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের সামগ্রিক স্থান পরিবর্তনকে ফটোট্যাকটিক বলে। পরিষ্কার? এবার যদি বলে থার্মোট্যাকটিক, কিছুই না, এর জায়গায় কেটে দিয়ে তাপমাত্রা, এখানে হচ্ছে থার্মো। একদম মুখস্থ করা কোনো কঠিন ব্যাপার না। এবার ধরো বললো রিওট্যাকটিক, রিও মানে এখানে জলস্রোত, এখানে হবে জলস্রোত, এখানে হবে থার্মোটা কেটে দিয়ে রিওট্যাকটিক। তাহলে বুঝতে পারলে যে কিছু না, শুধু ফরম্যাটটা মুখস্থ রাখলে, শুধু উদ্দীপক গুলো বুঝে রাখলে হয়ে। রিওট্যাকটিক মানে জলস্রোতে যায় কি, ওই যে কচুরি পানা, টোপা পানা, এইগুলো পুকুরে যে থাকে না, তাহলে সেগুলো জলের যদি স্রোত দেয় তাহলে ওগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় জলের মধ্যে, তাহলে তাদেরকেই আমরা বলছি রিওট্যাকটিক। যাই হোক, এবার আমাদের সিলেবাসে কিন্তু এত কিছু নেই। ট্যাকটিকের মধ্যে আছে ফটোট্যাকটিক। তার মানে আমরা এখানে বলতে পারি যে আলোর প্রভাবে, আর এখানে বলছি ফটো। এবার এর একটা উদাহরণ করতে হবে, ফটো। এবার উদাহরণ কি? উদাহরণ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই যে ছোট ছোট সবুজ সবুজ দেখতে পাচ্ছ, এটাকে বলছে ক্ল্যামাইডোমোনাস। এই ক্ল্যামাইডোমোনাস দেখো আলোর দিকে আস্তে 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 চলে আসছে। দেখো কতগুলো ক্ল্যামাইডোমোনাস জড়ো হয়ে যাচ্ছে, দেখো। তাহলে কি হচ্ছে, আলোর দিকে ক্ল্যামাইডোমোনাস গুলো সামগ্রিক স্থান পরিবর্তন করছে, দেখো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে আসছে। তাহলে এইটাকেই আমরা বলছি ফটোট্যাকটিক। এবার এটা আবার দু রকমের হয়, পজিটিভ, নেগেটিভ। পজিটিভ মানে হচ্ছে দিকে, মানে আলোর দিকে যদি আসে তাহলে সেটা পজিটিভ, আর যদি আলোর দিক থেকে বিপরীত দিকে যায় তাহলে সেটাকে বলবো নেগেটিভ ফটোট্যাকটিক। যেরকম ধরো এই ক্ল্যামাইডোমোনাসকে যদি অতিরিক্ত আলো দিয়ে দিই, যদি প্রচন্ড আলো দিয়ে দিই, তাহলে কিন্তু ক্ল্যামাইডোমোনাস আর আলোর দিকে আসবে না, ওই প্রচন্ড আলো থেকে আবার সরে চলে যাবে। তাহলে সেটাকে আমরা বলবো নেগেটিভ ফটোট্যাকটিক। যাই হোক, আমাদের এটা গেল, ট্যাকটিক গেল। নেক্সট যেটা আসছে বক্রচলন। বক্রচলন মানে আমি বলে দিয়েছি, বক্র মানেই হচ্ছে যে এখানে কিন্তু উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। তাহলে আমরা সংজ্ঞাটা বলতে পারি যে কোনো বহিস্থ এবং আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে কোনো উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন না হয়ে যদি উদ্ভিদ দেহের কোনো বিশেষ অংশ বা অঙ্গের সঞ্চালন ঘটে, তবে তাকে আমরা বলবো বক্রচলন। একদম সোজা, একটু বুঝে পড়লে হয়ে যায়। এবার এটা আবার দু রকমের হয়, স্বতঃস্ফূর্ত, আবিষ্ট। স্বতঃস্ফূর্ত মানে আভ্যন্তরীণ উদ্দীপক, আর
আবিষ্ট মানে বহিস্থ উদ্দীপক। বহিস্থ উদ্দীপক এই আবিষ্টকে দুটো ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে ট্রপিক আর ন্যাস্টিক। এটা আমি একটু পরে বোঝাচ্ছি। স্বতঃস্ফূর্ত বক্রচলনকে আমরা দুটো ভাগে ভাগ করছি। স্বতঃস্ফূর্ত মানেই হচ্ছে আভ্যন্তরীণ, স্বতঃস্ফূর্ত মানেই হচ্ছে আভ্যন্তরীণ। তাহলে আমরা বলতে পারি যে আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে কোনো উদ্ভিদের বিশেষ কোনো অংশ বা অঙ্গের যদি সঞ্চালন ঘটে, কিন্তু সেক্ষেত্রে উদ্ভিদের যদি সামগ্রিক স্থান পরিবর্তন না ঘটে, তাহলে সেই ধরনের চলনকে আমরা বলবো স্বতঃস্ফূর্ত চলন, বক্রচলন। এবার এটা আবার দু রকমের আছে, প্রকরণ চলন, বৃদ্ধিজ চলন। প্রকরণ চলন কি? প্রকরণ চলন হচ্ছে সেটা কিসের? আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে হবে। আমি একটু জায়গা করে নিই। হ্যাঁ, দেখো, প্রকরণ মানে হচ্ছে এখানে কিসের ফলে হচ্ছে? একটা ব্যাপার হচ্ছে আভ্যন্তরীণ উদ্দীপক, আভ্যন্তরীণ উদ্দীপক, এই একটা কথা থাকবে। নেক্সট সংজ্ঞায় আর কি কথা থাকবে? আর একটা থাকবে হচ্ছে রসস্ফীতির তারতম্যের ফলে। তারতম্যের জন্য, ঠিক আছে, যে চলন। তাহলে আমরা কি বলতে পারেন? আর একটা কথা থাকবে উদ্ভিদের দেহাংশের সঞ্চালন। তাহলে দেখো, এই সংজ্ঞাটা বলতে প্রকরণ চলনের সংজ্ঞা বলতে গেলে আমার এই তিনটে পয়েন্ট থাকতে হবে। তাহলে আমরা বলতে পারি যে যখন কোনো আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে রসস্ফীতির তারতম্যের জন্য উদ্ভিদের পরিণত অংশে বা দেহাংশে সঞ্চালন হয়, তাকে আমরা বলবো প্রকরণ চলন। আর একটা পয়েন্ট, উদ্ভিদের কোথায়? উদ্ভিদের পরিণত অংশে। তাহলে এখানে চলনটা হয় কিন্তু পরিণত অংশে। এবার দেখো, বৃদ্ধিজ চলনের ক্ষেত্রে কি হবে? শুধু আভ্যন্তরীণটা ঠিক থাকবে, দেহাংশের চলন ঠিক থাকবে, এই জায়গাটায় চেঞ্জ হবে। কিসের ফলে চেঞ্জ হচ্ছে? অসমান বৃদ্ধির জন্য, অসমান বৃদ্ধির জন্য। আর এখানে হবে দেহের পরিণত অংশ না, বর্ধনশীল অংশ, বর্ধনশীল। তাহলে একদম সোজা, যে আমি আগে এটা একটু বুঝিয়ে নিই। দেখো, ধরে নাও এইটা। এবার দেখো, খেয়াল করে দেখো, এইটার এই অংশটুকুতে যদি বেশি বৃদ্ধি হয় আর এই অংশটুকুতে কম বৃদ্ধি হলো, তাহলে কি হবে? এই অংশটা বেশি বৃদ্ধি হচ্ছে মানে এটা আস্তে আস্তে এইরকম ভাবে বেঁকে যাবে। আবার তার মানে এই অংশটা এতটা বৃদ্ধি হয়েছে এই অংশটা। আর একই সঙ্গে এই অংশটা কতটুকু বৃদ্ধি হবে? এইটুকু। তার মানে এই অংশটা বৃদ্ধি হচ্ছে, দেখো, এইটুকু। তাহলে দেখো, এইটুকু অনেক ছোট, এটা অনেক বড়, তাহলে অসমান বৃদ্ধি হচ্ছে। তাহলে এই জন্যই বলছে উদ্ভিদের বর্ধনশীল অংশে আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে অসমান বৃদ্ধির ফলে উদ্ভিদ দেহাংশের সঞ্চালনকে বলা হয় বৃদ্ধিজ চলন। পরিষ্কার? তাহলে এই মোটামুটি এই দুটোর মধ্যে পার্থক্যও আসে। আমি পয়েন্টগুলো লিখলাম, সেখান থেকে এই পার্থক্য তৈরি করে দেওয়া যাবে, সংজ্ঞাও করা যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমি যাব আবিষ্ট চলন। আবিষ্ট বক্রচলনের দুটো টাইপ, ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন। এবার আমি বিভিন্ন উদাহরণের মাধ্যমে ওটা দেখাবো। বাকি আছে ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন। আসছি, দেখো, এখানে ট্রপিক চলন, এই দুটোই কিন্তু বক্রচলন এবং আবিষ্ট চলন। যাই হোক, এবার আমি সংজ্ঞাটায় আসি।
ট্রপিক চলন কাকে বলবো? উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন, মানে বক্রচলন বলে দেওয়া মানে কিন্তু দুটো কন্ডিশন বলে দিল। তাহলে উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন বহিস্থ উদ্দীপকের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। উৎসের গতিপথ দ্বারা মানে একটু পরে আসছি, তাকে ট্রপিক চলন বলছে। ঠিক আছে? আর উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন বহিস্থ উদ্দীপকের তীব্রতা দ্বারা, এটা হচ্ছে এই দুটো জিনিস দেখো, একটা গতিপথ দ্বারা আর একটা হচ্ছে তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে ন্যাস্টিক চলন বলে। তাহলে সোজা শুধু এইটুকু ব্যাপারটা মনে রাখলে চলবে, হয়ে যাচ্ছে ব্যাপারটা। এবার যেটা আসছে জিনিসটা হচ্ছে যে ধরো তুমি ছবিতে দেখতে পাচ্ছ যে পাশ একটা জানলার কাছে একটা টব বসানো আছে, দেখো সূর্যের আলো যেদিকে আসছে, দেখো গাছটা সেদিকে বেঁকে যাচ্ছে, সেই দিকে বেঁকে বৃদ্ধি হচ্ছে। তাহলে গাছটা কেন সেদিকে গেল? কারণ সেই দিকে আছে হচ্ছে উৎস, সূর্যটা ওখানে আছে। তাহলে সূর্যের দিকে দেখো, সূর্যের দিকে মানে উৎসের যে গতিপথ, আলোর উৎসের যে গতিপথ, সেটা দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে এটা, সেই জন্য বলা হচ্ছে তাকে ফটোট্রপিক। তাহলে সংজ্ঞাটা কি হবে? উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন আলোর উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে ফটোট্রপিক। পরিষ্কার? শুধু এইটুকু জায়গা চেঞ্জ করে দেবে, আলোর কথা লিখলেই হয়ে যাবে। এবার আসছে ন্যাস্টিক চলন। এবার দেখো আর একটা জিনিস, তোমরা ফটোতে দেখো সূর্যমুখী ফুল, সূর্যমুখী ফুল কিভাবে সূর্যের উপস্থিতিতে দেখো কত সুন্দর ফুটে উঠছে। যত সূর্যের তাপমাত্রা বাড়ছে, যত সূর্য প্রখর হচ্ছে, যত সূর্যের তাপ প্রখর হচ্ছে, তত দেখো সুন্দরভাবে ফুটে উঠছে, প্রস্ফুটিত হচ্ছে। আবার যেই সন্ধেবেলার দিকে যখন সূর্য অস্ত চলে গেল, তখন দেখো আস্তে আস্তে পাপড়িগুলো গুটিয়ে আসলো। তাহলে এই যে চলনটা হচ্ছে, তাহলে তীব্রতার উপরে বেশ করে হচ্ছে। যখন সূর্যের আলোর তীব্রতা বেশি থাকছে তখন এই হচ্ছে, আবার তীব্রতা কমে যাচ্ছে তখন এই হচ্ছে। তাহলে তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। বুঝতে পারলে? তাহলে সংজ্ঞাটা কি হবে? উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন আলোর তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে ফটোন্যাস্টিক চলন বলে। পরিষ্কার? একই রকম ভাবে থার্মোন্যাস্টিক যখন তাপমাত্রা তীব্রতা দ্বারা, তাপমাত্রা তীব্রতা যেমন ফটোতে দেখতে পাচ্ছ তোমরা, এইটা টিউলিপ ফুল। এই ফুলটা দেখা যাচ্ছে দিনের বেলায় যত তাপমাত্রা বাড়তে থাকে, তত দেখো কি সুন্দর প্রস্ফুটিত হচ্ছে। আর তাপমাত্রা যখন কমে যাচ্ছে, তখন দেখো আস্তে আস্তে গুটিয়ে যাচ্ছে। তাহলে সেটা তাপমাত্রার জন্য হচ্ছে, সেটাকে বলবো থার্মোন্যাস্টিক। এবার দেখো কেমোন্যাস্টিক। আচ্ছা, কেমোন্যাস্টির আগে আমি এটা এবার এইখানকার দুটো আসি। হাইড্রোন্যাস্টিক, হাইড্রো মানে হচ্ছে জল। তাহলে দেখো ওই যে একটা আটা চালার যে চালনি, এই চালনির মধ্যে একটু মাটি রেখে তার মধ্যে একটু ভিজে ছোলা দিয়ে দিয়েছি। তাহলে ওই চালনির গ্যাপগুলো দিয়ে, জালগুলোর মধ্যে দিয়ে মূল অংশ, ভ্রূণমূলটা বেরিয়ে গেছে। কিন্তু আবার ভ্রূণমূলটা এরকম ভাবে বেরিয়ে গেল, সোজা সোজা বেরিয়ে গিয়ে জল যেহেতু আর পাচ্ছে না, ওটা তো ঝুলিয়ে রাখা আছে, সেই জন্য ওটা আবার দেখো বেঁকে গেছে। ওই মাটিতে যে জলটা, সেই জলটা পাওয়ার জন্য দেখো বেঁকে গেছে। এই যে বেঁকে যাচ্ছে, এটা একটা চলন হচ্ছে। তাহলে সেটাকে আমরা বলছি উৎসের দিকে বেঁকে যাচ্ছে, তাহলে আমরা হাইড্রোট্রপিক বলছি। জিওট্রপিক দেখো, এবার ফটোতে দেখো, দেখতে পাচ্ছ যে দেখো আমি টপ শুদ্ধ গাছটাকে যখন হরাইজন্টাল করে দিলাম, এরকম ছিল, এই টপটাকে যখন এরকম করে দিলাম, তখন দেখো কাণ্ডটা এইরকম উপরের দিকে উঠছে, মানে অভিকর্ষের বিপরীত দিকে, আর মূলটা দেখো নিচের দিকে, মানে অভিকর্ষের দিকে। তাহলে এইটা হয়ে যাচ্ছে অভিকর্ষের বিপরীত দিকে, মানে হচ্ছে নেগেটিভ জিওট্রপিক। আর এটা হচ্ছে অভিকর্ষের বলের দিকে, তাহলে এটা হচ্ছে পজিটিভ জিওট্রপিক। পরিষ্কার? নেক্সট যেটা আসছে কেমোন্যাস্টিক। এবার ন্যাস্টিক চলনে চলে যাচ্ছে কেমোন্যাস্টিক। কেমোন্যাস্টিক জিনিসটা কি? কোন রাসায়নিক পদার্থ। দেখো এখানে সূর্য শিশির যে গাছটা আছে, ওই গাছে দেখো একটা পোকা পড়ার সঙ্গে সঙ্গে, পোকাটা তো একটা রাসায়নিক পদার্থ, জৈব রাসায়নিক পদার্থ, ওটা যেই পড়লো দেখো সঙ্গে সঙ্গে ওটা মুড়ে গেল। ওই যে ওই অংশের যে চলনটা হচ্ছে, ওই চলনটাকেই আমরা বলছি কেমোন্যাস্টিক। তাহলে তীব্রতার জন্য ওই জিনিস চলনটা হচ্ছে। নেক্সট যেটা সিসমোন্যাস্টিক। এবার দেখো লজ্জাপতি গাছে দেখো সিসমো মানে স্পর্শ, আমি স্পর্শ বা আঘাত করে যেই করলাম লজ্জাপতি গাছে, সঙ্গে সঙ্গে পাতাগুলো মরে গেল। তাহলে কি হচ্ছে না, উদ্ভিদ অঙ্গের বক্রচলন
যখন স্পর্শের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে আমরা বলবো সিসমোনাস্টি। পরিষ্কার? তাহলে আশা করি বুঝতে পারলেন এই হচ্ছে আমাদের উদ্ভিদের চলনের বিভিন্ন প্রকার এবং তার সম্পর্কে উদাহরণ শুদ্ধ ব্যাখ্যা। যাই হোক, আমার এই ভিডিওটা খুব বড় হয়ে গেছে, তোমরা একদিনে না দেখতে পারলেও দুটো পার্ট করে 2 দিনে দেখবে, তাহলে জিনিসটা খুব ভালো মতো বুঝতে পারবে। যাই হোক, আজকে আমি আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো মতো পড়ো, ভালো থাকো, এই আশা রেখে শেষ করছি। থ্যাংক ইউ।